হাইড্রোজেন বন্ধন এবং ধাতব বন্ধন। তাহলে আমরা ধাতব বন্ধনটি একটু আলোচনা করি। ধাতব বন্ধন তেমন বেশি কিছু নেই, তোমরা এসএসসি তেও পড়েছো। ধাতব বন্ধন অর্থাৎ শুধু ধাতব পরমাণু যে বন্ধনে আবদ্ধ হয়ে প্রকৃতিতে নির্দিষ্ট ধাতুর আমরা ক্লাস ল্যাটিস কাঠামো পাই। সব ধাতু কি কঠিন পদার্থ, কিছু ধাতু আছে তরল, পারদ একটি তরল ধাতু, এরকম 5টি তরল অবস্থায় আছে, কিন্তু ম্যাক্সিমাম ধাতু কি কঠিন পদার্থ। ধাতু সমূহ কিভাবে বন্ধনে আবদ্ধ হয়, আবারও সেই পিছনে ফিরে যাই। ধাতু ইলেকট্রন ত্যাগ করে অধাতু ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আয়নিক বন্ধন হয়। ধাতু ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে, অধাতু সেই ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে। তারা ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলে আয়নিক বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু দুটোই অধাতু হলে, গত 2 দিন পড়ালাম, দুটো অধাতু হলে তারা শেয়ার করে, কারণ সেখানে তো আর কেউ ইলেকট্রন ত্যাগ করবে না, তাই কেউ গ্রহণও করবে না। বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ার করে এক বা একাধিক বন্ধন জোড় ইলেকট্রন সৃষ্টির মাধ্যমে এক বা একাধিক বন্ধনে আবদ্ধ হয় এবং এই ইলেকট্রন শেয়ার করে সে পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করে। কিন্তু যদি সবগুলোই ধাতু হয়, তাহলে তারা তো আর ইলেকট্রন শেয়ার করবে না। শেয়ার করে তো মৌলিক অণু হতে পারে বা যৌগিক অণু হতে পারে। তো ধাতু সাধারণত অসংখ্য ধাতব পরমাণু তারা আবদ্ধ থাকে। কিভাবে থাকে, এর থিওরিটা কি? প্রত্যেকটি বন্ধন তত্ত্বের সাহায্যে ওই বন্ধন বিশিষ্ট যৌগের ধর্ম কিন্তু ব্যাখ্যা করা যায়। কেন সমযোজী যৌগ সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়, কেন আয়নিক যৌগ সাধারণ তাপমাত্রায় কঠিন, এটা কিন্তু বন্ধন তত্ত্বের আলোকে আমরা ব্যাখ্যা করেছিলাম যে বন্ধন এইভাবে গঠিত হয়েছে তাই তার ধর্ম এইরকম, বন্ধন এইভাবে গঠিত হয়েছে তাই সে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ। তো ধাতুর বন্ধন কিভাবে গঠিত হয়েছে বিভিন্ন বিজ্ঞানী এই সংক্রান্ত তত্ত্ব উপস্থাপন করেছেন, কিন্তু যে সকল বিজ্ঞানীদের তত্ত্বের সাহায্যে ধাতুর সমস্ত ধর্ম ব্যাখ্যা করা যাবে সেই তত্ত্বটি গ্রহণযোগ্য হবে। বিভিন্ন বিজ্ঞানী ধাতুর বন্ধন সংক্রান্ত বিভিন্ন মতবাদ উপস্থাপন করেছেন, কিন্তু বিজ্ঞানী ডুড এবং লরেন্স এই দুইজন বিজ্ঞানীর প্রস্তাবিত গ্যাস ইলেকট্রন মতবাদ এটা কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে ধাতব বন্ধন বা ধাতুর ধর্ম ব্যাখ্যার ক্ষেত্রে। তো বিজ্ঞানী ডুড এবং লরেন্সের গ্যাস ইলেকট্রন মতবাদটা কি? যেহেতু ধাতুর ল্যাটিস কাঠামোতে কঠিন ধাতব দণ্ডে অসংখ্য ধাতব পরমাণু কিন্তু বিদ্যমান থাকে, কিভাবে তারা শক্তিশালী আকর্ষণ বলে আবদ্ধ থাকে তার ব্যাখ্যাটি দেখো। ধাতু তার যোজ্যতা স্তরের ইলেকট্রনটি ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয়। ওই ত্যাগকৃত ইলেকট্রন কেউ কিন্তু গ্রহণ করেনি। ওই সিস্টেমে ধাতু ছাড়া আর কোনো মৌল কিন্তু নেই। তাহলে ধাতু ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয়, অর্থাৎ ওই ধাতুটি নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করলো, যেমন সোডিয়াম। ওই ত্যাগকৃত ইলেকট্রন যেহেতু কেউ গ্রহণ করার নেই এই সিস্টেমে, তাই ওই ত্যাগকৃত ইলেকট্রন এই ধাতুর চারিপাশ দিয়ে সঞ্চারণশীল। এজন্য ইলেকট্রন সমুদ্রে ধাতব পজিটিভ আয়নগুলো নিমজ্জিত আছে। এটা একটা স্তর আমি দেখালাম, এরকম আরো একটা স্তর, আরো একটা স্তর, এরকম স্তরে স্তরে সজ্জিত হয়ে এই ধাতব দণ্ডটি পাওয়া যায়। যে এটা একটি ধাতব দণ্ড হয়, এই ধাতব দণ্ডের ল্যাটিস কাঠামোতে এই ধাতব পজিটিভ আয়নগুলো নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। একে বলা হয় পারমাণবিক শ্বাস বা ধাতব কোর। অর্থাৎ প্রত্যেকটি ধাতু তার ধাতব বন্ধন গঠনের সময় তার যোজ্যতা স্তরের ইলেকট্রন ত্যাগ করে
ওই ত্যাগকৃত ইলেকট্রন, যেহেতু এই সিস্টেমে আর কোনো মৌল নেই, শুধুই ধাতু, গ্রহণ তো কেউ করেনি ওই ইলেকট্রন, ওই ত্যাগকৃত ইলেকট্রন তার চারিপাশ দিয়ে সঞ্চারণশীল ইলেকট্রন সমুদ্রে ধাতব পজিটিভ আয়নগুলো যেন নিমজ্জিত। ইটের গাঁথনি যেমন, বিল্ডিং এর গাঁথনি যখন ইট যদি ধাতব পজিটিভ আয়ন হয়, সিমেন্ট বালু হলো ইলেকট্রন, আবার ইট, আবার সিমেন্ট বালু, আবার ইট, আবার সিমেন্ট বালু, প্লাস্টার করে দিলে একটা ওয়ালের একটি ইটের চারিপাশে সিমেন্ট বালু থাকে, ওই গাঁথুনি থেকে একটা ইট খুলে আনতে অনেক শক্তির প্রয়োজন হয়। ঠিক ধাতব বন্ধনেও তেমনি, এরকম স্তরে স্তরে কিন্তু ধাতব পজিটিভ আয়নগুলো নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। এরা যতটা কাছে আসতে পারে, আর কাছে আসলে বিকর্ষণ করবে পজিটিভ আয়ন, যতটা কাছে আসতে পারে ততটা সর্বনিম্ন দূরত্বে অবস্থান করে রিজিড অবস্থায় থাকে। আর তাদের এই চারিপাশ থেকে ইলেকট্রন গ্যাস বা ইলেকট্রন সমুদ্রে এই ধাতব পজিটিভ আয়নগুলো নিমজ্জিত। যদি আমরা এখানে বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে এই ইলেকট্রন, সঞ্চারণশীল ইলেকট্রন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাই সকল ধাতু বিদ্যুৎ পরিবাহী হয়, তাপ পরিবাহী হয়। ধাতুকে আঘাত করলে ভেঙে গুঁড়ো হয়ে যায় না, যেমন আয়নিক যৌগ ভঙ্গুর, বড় দানা, তাকে আঘাত করলে ভেঙে গুঁড়ো হয়। তো ধাতু আঘাত করলে পাতলা পাতে পরিণত হয়, ধাতুকে পিটায়ে পাতলা পাতে পরিণত করা যায়, ঘাত সহনশীল। ধাতুর পৃষ্ঠতলে যদি আলো ফেলা হয়, সে আলো রিফ্লেকশন হয়, অর্থাৎ ধাতুর পৃষ্ঠতল চকচক করে। এই সঞ্চারণশীল ইলেকট্রন আলোকে রিফ্লেকশন করে, প্রতিফলন করে, প্রতিফলিত হয় আলো। তাহলে এই হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন কিভাবে গঠিত হয়, গ্যাস ইলেকট্রন মডেল, এটা বিজ্ঞানী ডুড এবং লরেন্স দুইজন দিয়েছিলেন। এই ধাতব বন্ধন সংক্রান্ত এইটুকু আলোচনায় আছে। এইবার আসো গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক বন্ধন, যেটা আমরা এসএসসি তে পড়িনি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদের আয়নিক বন্ধন হলো, সমযোজী বন্ধন হলো, সন্নিবেশ সমযোজী বন্ধন হলো, ধাতব বন্ধন হলো। এখন আসো হাইড্রোজেন বন্ধন। পোলার সমযোজী অণু গতদিন পড়িয়েছি। এই পোলার সমযোজী অণু পরস্পর যখন কাছাকাছি আসে, মনে করে HF, হাইড্রোজেনের সাথে যদি অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটে মাস্ট, অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, এরা যদি যুক্ত হয় সমযোজী বন্ধনে, তাহলে এই যে বন্ধন জোড় ইলেকট্রন ফ্লোরিন নিজের দিকে টেনে নেবে। হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0.5 থেকে অনেক বেশি, তাহলে এটা পোলার অণু। এই পোলার অণু যখন একটা পাত্রে রাখবে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস, তখন এই যে এক প্রান্তের সাথে আরেক প্রান্তে, হাইড্রোজেন প্রান্তের সাথে অন্য অণুর তড়িৎ ঋণাত্মক প্রান্তের মধ্যে একটা আকর্ষণ বল কিন্তু এখানে সৃষ্টি হয়। এই আকর্ষণ বলকেই বলা হয় হাইড্রোজেন বন্ধন, যেটাকে আমরা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই যে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি। পানির অণু H বন্ড O বন্ড H, এখানে আংশিক নেগেটিভ, আংশিক পজিটিভ, আংশিক পজিটিভ, H এই যে পানি একটি পোলার অণু, হাইড্রোজেন প্রান্তের সাথে অপর পানির অণুর তড়িৎ ঋণাত্মক প্রান্তের মধ্যে যে আকর্ষণ বল, এই দুর্বল আকর্ষণ বলকে কিন্তু আমরা হাইড্রোজেন বন্ধন বলি। তাহলে হাইড্রোজেন বন্ধন কিন্তু এক ধরনের দুর্বল আকর্ষণ বল। অন্য যে বন্ধনগুলো পড়েছো সেখানে ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন শেয়ার, ইলেকট্রন মেঘের বিস্তৃতের মাঝে পজিটিভ আয়নগুলো নিমজ্জিত, তার মানে ইলেকট্রন দান, এই ঘটনা ঘটে। কিন্তু এখানে তা না, এখানে একটা অণুর সাথে আর একটা অণুর যে দুর্বল আকর্ষণ বল,
সেটাকে আমরা বলি কি? হাইড্রোজেন বন্ধন। তুমি বলবা স্যার এটাকে বন্ধন বলা হয় কেন? রাসায়নিক বন্ধনের সংজ্ঞায় আমরা কি বলেছিলাম? দুটি পরমাণু যে আকর্ষণ বলে কাছাকাছি বা আকর্ষণ বলে আবদ্ধ অবস্থায় থাকে, এই আকর্ষণ বল সৃষ্টি হয় কিভাবে? ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জনের লক্ষ্যে। আর এখানে দুটি অণুর মধ্যে আংশিক পজিটিভ প্রান্ত আংশিক নেগেটিভ প্রান্ত, আংশিক পজিটিভ প্রান্তটা অবশ্যই হাইড্রোজেন সম্বলিত হতে হবে। সেই জন্য বলা হয়েছে হাইড্রোজেনের সাথে যদি উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণু ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন এরা যদি বন্ধনে আবদ্ধ হয়, তখন আংশিক ধনাত্মক প্রান্ত অর্থাৎ হাইড্রোজেন প্রান্তের সাথে তড়িৎ ঋণাত্মক প্রান্তের যে দুর্বল আকর্ষণ বল হয় সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। দীপ্র বলছে স্যার ডিএনএ এর হাইড্রোজেন বন্ড কি এভাবে ঘটে? রাইট, ডিএনএ তে হাইড্রোজেন বন্ধন এইভাবে ঘটে। মানুষের শরীরে 70% পানি, আর এই পানি প্রত্যেকটি বায়োকেমিক্যাল রিঅ্যাকশনে সে কিন্তু অংশগ্রহণ করে, এবং তোমার কোষের মধ্যে এই পানি কিন্তু হাইড্রোজেন বন্ধনে বিভিন্ন পদার্থের সাথে কিন্তু আবদ্ধ থাকে। যাই হোক, হাইড্রোজেন বন্ধন কাকে বলে এটুকু পড়লাম, কিন্তু তাহলে হাইড্রোজেন বন্ধন কিন্তু এক ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে এই যে আরেকটা শব্দ চলে আসলো, আন্তঃআণবিক আকর্ষণ বল কি? এই আন্তঃআণবিক আকর্ষণ বল একটু আলোচনা করে আসি, তারপরে হাইড্রোজেন বন্ধনে আবার ফিরে আসবো। আন্তঃআণবিক আকর্ষণ বল হলো এক অণু সাথে আর এক অণুর যে আকর্ষণ বল, অর্থাৎ সমযোজী অণু তার আণবিক অস্তিত্ব আছে, এক অণুর সাথে এক অণুর আকর্ষণ বল হতে পারে, তাহলে সে আন্তঃআণবিক আকর্ষণ বল বলবো। মোস্তফা আলী আবার বলবো, আন্তঃআণবিক আকর্ষণ বলটা একটু পড়ে আসি। নোমান, সরি, তোমরা আন্তঃআণবিক আকর্ষণ বল এসএসসি তে পড়েছো। দুটি সমযোজী অণুর মধ্যে যে এক অণুর সাথে আর এক অণুর যে আকর্ষণ বল, এটা বলে আন্তঃআণবিক আকর্ষণ বল। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের উৎস যেটা এসএসসি তে পড়োনি, এই আন্তঃআণবিক আকর্ষণ বল কেন সৃষ্টি হয় খেয়াল করো। নাম্বার 1, যদি একটি পোলার অণু হয়, এই যে স্থায়ী ডাইপোল, স্থায়ী ডাইপোল আর একটি স্থায়ী ডাইপোল, একটা স্থায়ী পোলার অণুর সাথে আর একটা স্থায়ী পোলার অণুর মধ্যে আকর্ষণ বলের উৎস হলো আংশিক পজিটিভ প্রান্ত আর আংশিক নেগেটিভ প্রান্ত। সেটা আরো হতে পারে কার্বন মনোক্সাইড একটি পোলার অণু, আর এক অণু কার্বন মনোক্সাইড যখন কাছে আসবে, এদের মধ্যে যে এক অণুর সাথে এক অণু। আলফি শাহরিন, তুমি কি ক্লাস শেষ করেছিলে গতদিন? ক্লাস কিন্তু ডিলিট হয়ে গেছিল পরে। তাহলে এই যে কার্বন মনোক্সাইড আর এক অণু কার্বন মনোক্সাইডের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল, এটা হচ্ছে স্থায়ী ডাইপোল, স্থায়ী ডাইপোল আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলের উৎস এক নম্বর হলো যদি পোলার হয়, তাহলে পরস্পর বিপরীত প্রান্ত পরস্পরকে আকর্ষণ করে। এইবার আসো একটি পোলার আর একটি নন পোলার হলে কি হবে? দেখো, নাইট্রোজেন একটি মৌলিক দ্বিপরমাণুক নন পোলার অণু। এই পোলার অণুর প্রভাবে এই নন পোলার অণুটি আবেশীয় প্রক্রিয়ায় পোলারিটি অর্জন করে। যেমন
চুম্বকের সংস্পর্শে যদি আমরা লোহা রাখি, ওই লোহা চুম্বকত্ব অর্জন করে। এই লোহাকে অনেক দূরে সরিয়ে রাখলে তখন কিছুক্ষণ পর আর চুম্বকত্ব থাকে না। তার মানে লোহাটি যখন চুম্বকের সংস্পর্শে ছিল, এই চুম্বকের প্রভাবে লোহাটি চুম্বকত্ব অর্জন করেছিল, যেটাকে বলা আবিষ্ট ফলাফল বলা হয়। তাহলে এইটা স্থায়ী ডাইপোল অণুর সংস্পর্শে একটি নন পোলার অণু এসে আবেশীয় প্রক্রিয়ায় কিছুটা পোলারিটি অর্জন করে। ছোট করে দিলাম ডেল চিহ্নটা। তাহলে স্থায়ী ডাইপোল আর এটা হলো আবিষ্ট ডাইপোল। স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল, আন্তঃনৈমিক আকর্ষণ বলের আর একটা উৎস। যদি দুটোই নন পোলার অণু হয়, মনে করো একটি জেনন নিষ্ক্রিয় গ্যাস, তার পাশে আরেকটি জেনন এক্সি। এই জেনন পরমাণুটি এর চারিপাশে ইলেকট্রন বেগের গড় বিস্তৃতি এইভাবে চলছে। একটি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ইলেকট্রন বেগের ঘনত্ব নির্দিষ্ট শক্তি স্তরে কিন্তু ঘুরছে। ইলেকট্রন বেগের গড় বিস্তৃতি সমান হওয়ার কথা, কিন্তু এই ঘোরার ফলে কোনো এক সময় একদিকে যদি ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি হয়, তাহলে ওই পরমাণুটির অপোজিট পাশে ইলেকট্রন বেগের ঘনত্ব কিন্তু একটু কমে যাবে। তখন দেখা যাবে যে এই পাশটা ইলেকট্রন বেগের ঘনত্ব হ্রাস পেয়েছে আর এই পাশে বেড়ে গিয়েছে। ক্ষণিকের জন্য এটা হবে, এটা পজিটিভ, আর এই পাশটা হয়ে যাবে কিন্তু নেগেটিভ। এর প্রভাবটা এই অণুর উপরে পড়বে। ইলেকট্রনের গড় বিস্তরণের ফলে এই ঘটনা ঘটে। এর এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন শক্তি স্তরে ঘুরতে থাকে। এই ঘূর্ণনের সময় সব জায়গায় ইলেকট্রন বেগের ঘনত্ব সমান থাকার কথা, কিন্তু কোনো এক সময় একদিকে ইলেকট্রন বেগের ঘনত্ব বেড়ে গেলে অপোজিট পাশে ঘনত্ব হ্রাস পায়। তাহলে অপোজিট পাশটা পজিটিভ, তুলনামূলক এই পাশটা নেগেটিভ। পাশের পরমাণুটি বা পাশের ওই অণুটির উপরে এর প্রভাব পড়ে, ফলে পরস্পর পরস্পরকে দুর্বল আকর্ষণ বলে আকর্ষণ করে। কিছুক্ষণ পর আবার গড় ইলেকট্রনের বিস্তৃতি সমান হয়ে যায়, তখন আবার এই ঘটনা থাকে না। এটাকে বলা হয় বিস্তরণ বা লন্ডন বল। এটাকে বলা হয় বিস্তরণ বা লন্ডন বল। বিজ্ঞানী লন্ডন এটা আবিষ্কার করেন, তো এটাকে বিস্তরণ বা লন্ডন বল বলা হয়। এই যে এই 2 নম্বরটা, অর্থাৎ আন্তঃনৈমিক আকর্ষণ বলের উৎস আমি দুটো ব্যাখ্যা করেছি। প্রথমটা হলো স্থায়ী ডাইপোল, এটা এক ধরনের আন্তঃনৈমিক আকর্ষণ বলের উৎস। পরেরটা বলেছি স্থায়ী ডাইপোলের সাথে আবিষ্ট ডাইপোল, পরেরটা দুটোই নন পোলার। নন পোলারের সাথে নন পোলার, অর্থাৎ মনে করো আর্গন আর একটা আর্গন নিষ্ক্রিয় গ্যাস, মনে করো নাইট্রোজেন অণুর সাথে নাইট্রোজেন অণু, মৌলিক দ্বিপরমাণুক অণু, এদের মধ্যে আকর্ষণ বল হলো সব থেকে দুর্বল। অর্থাৎ নন পোলার সমযোজী অণুর মধ্যে দুর্বল যে আকর্ষণ বল, সেটাকেই বলা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এই 2 নম্বর এই আকর্ষণ বলকেই বলা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। উপরেরটা কিন্তু ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল না। তাহলে সব আন্তঃনৈমিক আকর্ষণ বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল
নয়, কিন্তু সব ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলই আন্তঃআণবিক আকর্ষণ বল। নন পোলার সমযোজী অণুর সাথে যে দুর্বল আকর্ষণ বল থাকে অন্য যে কোনো একটা অণুর, নন পোলারের সাথে পোলারের হতে পারে, নন পোলারের সাথে নন পোলারের হতে পারে, এই দুর্বল আকর্ষণ বলকে বলা হয় ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল, হাইড্রোজেন বন্ধনও কিন্তু এক ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল, একটু আগে বললাম। কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন এরা যদি যৌগ গঠন করে, তাদের হাইড্রোজেন প্রান্তর সাথে এই যে এক অণুর হাইড্রোজেন প্রান্তর সাথে আর এক অণুর তড়িৎ ঋণাত্মক প্রান্তের মধ্যে যে দুর্বল আকর্ষণ বল, যেটাকে আমরা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি, হাইড্রোজেন বন্ধনকে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি, সমযোজী বন্ধনকে এরকম ভগ্ন রেখা, একটা রেখা দ্বারা প্রকাশ করি। ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের কোনো চিহ্ন নেই কিন্তু, কারণ এটা খুবই দুর্বল। আর এই আকর্ষণ বলের ফলে অণুগুলোর কোনো ভৌত বা রাসায়নিক ধর্মের তেমন কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই হাইড্রোজেন বন্ধন অর্থাৎ একটি পোলার অণু যদি হাইড্রোজেন সংবলিত হয়, H2O, HF, HNO3, তাদের মধ্যে যে স্থায়ী ডাইপোল আকর্ষণ বল, এই স্থায়ী ডাইপোল আকর্ষণ বলকে আমরা হাইড্রোজেন বন্ধন বলছি। তাহলে সব স্থায়ী ডাইপোল কি হাইড্রোজেন বন্ধন হবে না? এই যে দেখো, এটাও স্থায়ী পোলার, এটাও স্থায়ী পোলার, এদের মধ্যেও দুর্বল আকর্ষণ বল আছে, এটাকে হাইড্রোজেন বন্ধন বলা যাবে না, এটা শুধুই আন্তঃআণবিক আকর্ষণ বল। কারণ এই অণুটিতে কোনো হাইড্রোজেন পরমাণু নেই। হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞায় কি বলেছি? হাইড্রোজেন সম্বলিত সমযোজী অণু যদি হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন থাকে, সেই অণুগুলো পোলার হয়। সেই পোলার অণুর হাইড্রোজেন প্রান্তর সাথে আর এক অণুর তড়িৎ ঋণাত্মক প্রান্তের মধ্যে যে দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল হয়, তাকেই বলা হয় হাইড্রোজেন বন্ধন। এদের মধ্যে আকর্ষণ আছে, কিন্তু এটাকে হাইড্রোজেন বন্ধন বলা যাবে না, এটা হাইড্রোজেনই নেই। তাওসিফ, তুমি তো জুম ক্লাসে ছিলে না। তাওসিফ, তুমি এখন অনলাইনে আসলে কেন? তোমাদের গ্রুপ তো এখানে না, এর থেকে আরো এগোয়ে, তোমাদের তো রাসায়নিক বন্ধন শেষ হয়ে গেছে। এটা মুছি, এখন হাইড্রোজেন বন্ধনে আসি। তাহলে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল খুবই দুর্বল, কিন্তু হাইড্রোজেন বন্ধন মোটামুটি সবল। এই হাইড্রোজেন বন্ধনের আকর্ষণ বল হলো 20 থেকে 41 কিলো জুল পার মোল। এক অণুর সাথে এক অণুর আকর্ষণ বল 20 থেকে 41 কিলো জুল হাইড্রোজেন বন্ধনে। আরেকটি সমযোজী বন্ধন ভাঙতে, এই যে একটা বন্ধন ভাঙতে দুটি পরমাণুর মাঝে যে সমযোজী বন্ধন আছে, সেই সমযোজী বন্ধন ভাঙতে 200 থেকে 400 কিলো জুল লাগে। সমযোজী বন্ধন ভাঙতে 200 থেকে 400 কিলো জুল বন্ধন শক্তি। তাহলে সমযোজী বন্ধন শক্তির থেকে হাইড্রোজেন বন্ধন শক্তি 10 গুণ কম। আর সেখানে দুর্বল ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল যেটা, এই যে দুইটা, এটা তো 6 থেকে 7 কিলো জুল, খুবই দুর্বল। তাই এই দুর্বল ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের কারণে ওই অণুগুলোর কোনো বৈশিষ্ট্য বা নতুন কোনো ধর্ম কিন্তু তারা অর্জন করে না। কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকার ফলে কিছু বৈশিষ্ট্য বা ধর্ম লাভ করে ওই অণুগুলো। হাইড্রোজেন বন্ধন থাকার ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়, তার ভৌত অবস্থার পরিবর্তন হয়, দ্রবণীয়তা পরিবর্তন হয়। দেখো এখন সেগুলো আলোচনা করি। হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকার কারণে, যেমন দেখো H2O তরল, কিন্তু H2S গ্যাস। সাধারণ তাপমাত্রায় H2O তরল, কিন্তু H2S গ্যাস। কেন?
অক্সিজেন এবং সালফার একই গ্রুপের মৌল। অক্সিজেনের হাইড্রাইড পানি, সালফারের হাইড্রাইড আছে হাইড্রোজেন সালফাইড। পানি তরল হলেও H2S সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় কেন? এক কথায় উত্তর, পানিতে এই যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। পানি একটি পোলার অণু। কেন পোলার অণু? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে, তাহলে পার্থক্য কত? এই বন্ধনে অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো 1.4। কিন্তু H2S এটা নন পোলার অণু, 2.1, এটা 2.5, তাহলে পার্থক্য কত? 0.4। এটা নন পোলার, আর এটা পোলার। এখানে আংশিক পজিটিভ হয়ে যাবে, এখানে আংশিক নেগেটিভ হয়ে যাবে। তাহলে H2S একটি নন পোলার অণু, তার মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না। দুর্বল ভ্যান-ডের-ওয়ালস আকর্ষণ বলে H2S অণু এক অণুর সাথে এক অণুর দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, তাই সাধারণ তাপমাত্রায় সে গ্যাসীয়। কিন্তু H2O পানি, এরকম হাইড্রোজেন বন্ধনে অসংখ্য পানির অণু যুক্ত অবস্থায় থাকে, তারা কাছাকাছি থাকে, ঘনত্ব বেশি, সাধারণ তাপমাত্রায় পানি তরল হয়। হাইড্রোজেন বন্ধন থাকার কারণে পানিতে দ্রবণীয়তা। মিথেন পানিতে অদ্রবণীয়, কিন্তু মিথানল পানিতে দ্রবণীয়। কেন? মিথেন নন পোলার, সে পানিতে দ্রবীভূত হবে না, কিন্তু মিথানল হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে পানিতে দ্রবীভূত হবে। এই যে মিথানল পোলার, তাহলে যখনই আমি একে পানির মধ্যে যোগ করব, তাহলে এই যে পানির অণুর সাথে সে হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এই যে এই পাশ থেকে আর এক অণু পানি এসে পানির হাইড্রোজেনের সাথে সে হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এই যে, তাহলে এই যে OH মূলক, এই যে পোলার OH মূলকের কারণেই কিন্তু এই অ্যালকোহল, ইথানল, মিথানল এরা পানিতে দ্রবীভূত হয়, কিন্তু মিথেন পানিতে অদ্রবণীয়। এটা নন পোলার হওয়ার কারণে এই পানিতে অদ্রবণীয়। শুধু তাই না, মিথেন সাধারণ তাপমাত্রায় গ্যাস, কিন্তু অ্যালকোহল, মিথানল সাধারণ তাপমাত্রায় তরল। কেন? এই মিথানল নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে, আর এক অণু দেখো, এই যে আর এক অণু মিথানল CH3OH, এই উল্টো করে লিখেছি, তাহলে এখানে আংশিক নেগেটিভ, এটা আংশিক পজিটিভ। এই যে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে, মিথানল নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে, ফলে মিথানল অণু কাছাকাছি অবস্থান করে। মিথানল সাধারণ তাপমাত্রায় তরল, মিথেন সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়। তাহলে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হতে পারে বা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, সেই কারণে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু লাভ করলো। পানি সাধারণ তাপমাত্রায় তরল, H2S গ্যাস, মিথেন সাধারণ তাপমাত্রায় গ্যাস, মিথানল সাধারণ তাপমাত্রায় তরল, মিথেন পানিতে অদ্রবণীয়, মিথানল পানিতে দ্রবণীয়। হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকার কারণে আরো কিছু বৈশিষ্ট্য লাভ করে। ডাইমার গঠন, দুই অণু একসাথে যুক্ত থাকে, HF, আংশিক নেগেটিভ, আংশিক পজিটিভ। এই যে দেখো, দুই অণু একসাথে যুক্ত হয়েছে, এই যে HF আর এক অণু HF, ডাইমার গঠন। ডাইমার, ট্রাইমার দেখায় দেখো।
এই দেখো ট্রাইমার গঠন, ট্রাইমার। এ এখনো এই শেপ, এ এখনো এই শেপ, এ এখনো এই শেপ, ট্রাইমার গঠন করেছে। তাহলে ডাইমার গঠন, ট্রাইমার গঠন, এটা হাইড্রোজেন বন্ধন এর কারণে সৃষ্টি হয়। আর একটা ডাইমার গঠন দেখায়, দেখো CH3 C ডবল বন্ড ও, বন্ড ও এইচ, এখানে আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ, আংশিক নেগেটিভ, আর এখানে আংশিক পজিটিভ, সি ডবল বন্ড ও CH3, এই যে দেখো এক অণু ইথানোয়িক অ্যাসিডের সাথে আর এক অণু ইথানোয়িক অ্যাসিড, এই যে ডাইমার গঠন করেছে। এই যে এক অণু ইথানোয়িক অ্যাসিড এই পাশে আর এক অণু ইথানোয়িক অ্যাসিড, এরা পরস্পর কিন্তু ডাইমার গঠন করেছে। তাহলে হাইড্রোজেন বন্ধন উপস্থিতি থাকার কারণে ডাইমার গঠন করে, পানিতে দ্রবণীয়তা সৃষ্টি হয়, তারপরে ভৌত অবস্থার পরিবর্তন হয়, H2S গ্যাস পানি তরল, মিথানল তরল, কিন্তু মিথেন কি গ্যাসীয় পদার্থ। এখন আসো হাইড্রোজেন বন্ধন কয় প্রকার, এগুলো মুছে ফেলি। বুঝেছো সবাই? একটু কমেন্টস করে জানাও সবাই কি বুঝেছো। হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠিত হয়, হাইড্রোজেন বন্ধন কাকে বলে। সবাই একটু কমেন্টস করে জানাও যে হাইড্রোজেন বন্ধন কাকে বলে, হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠিত হয় বুঝেছো কিনা। এবার হাইড্রোজেন বন্ধনের শ্রেণী বিভাগে যাব। যারা লাইভে আছে একটু কাইন্ডলি বলো বুঝেছো কিনা হাইড্রোজেন বন্ধন কাকে বলে, হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠিত হয়। ওকে, থ্যাংক ইউ। এবার আসো হাইড্রোজেন বন্ধনের, হাইড্রোজেন বন্ধনের শ্রেণী বিভাগ। হাইড্রোজেন বন্ধন দুই প্রকার, এক হলো আন্ত আণবিক, নোটে বানান ভুল আছে একটু ঠিক করে নিও, আন্ত আণবিক, আর দুই হলো অন্ত আণবিক, অদন্ত নৈতয়, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। খেয়াল করো, একটা আন্ত আণবিক, আন্ত আণবিক এক অণুর সাথে এক অণুর, এই যে এক অণুর সাথে এক অণুর, এক অণু এই শেপের সাথে আর এক অণু এই শেপ, এক অণু পানির সাথে আর এক অণু পানি, এর সাথে আরো ওই পাশে আসতে পারে, এটা হচ্ছে আন্ত আণবিক। আর অন্ত আণবিক মানে একই অণুর দুটি অংশের মাঝে, একই অণুর দুটি অংশের মাঝে। কিভাবে? আমার এই দুই হাত আমি এরকম ধরে দাঁড়ালাম, না আমার হাত আমি ধরে দাঁড়িয়ে আছি, আর কারোর সাথে আমার লিংক নেই, এটা হচ্ছে অন্ত, নিজের হাত নিজেই ধরেছি। কিন্তু আমার এই হাত যদি পাশের দুইজনকে ধরি, পাশের দুইজন তার পাশের দুইজনকে ধরলো, যেটা মানব বন্ধন, আমার সাথে পাশের দুইজনের লিংক আছে, আমাকে ধাক্কা দিলেও আমি পড়বো না, কিন্তু কিন্তু এরকম থাকলে ধাক্কা দিলেই পড়ে যাবো, সেটা সামনে দিয়ে আর পিছনে দিয়ে ব্যালেন্স রাখতে পারবো না, হয়তো কিছুক্ষণ রাখবো কিন্তু পরে পড়ে যেতে পারি। এখন একটা অণুর উদাহরণ দিই, একটা জৈব অণু দেখো, বেনজিন।
ফেনল। এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এই যে 2 এবং 6 এটা হলো অর্থ অবস্থান, 3 এবং 5 এটা হলো মেটা, 4 নম্বরে অবস্থান হলো প্যারা। অর্থ, মেটা এবং প্যারা দ্বিপ্রব। হাইড্রোজেন বন্ড কি সকল পোলার অণুর ক্ষেত্রে সমান সবল? দীপ্র, আমি প্রথমেই বলেছিলাম সকল পোলার অণু হাইড্রোজেন বন্ধন গঠন করে না। যে সকল পোলার অণুতে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন আছে, নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে, আর কোনো পরমাণু থাকলে হয় না, তাহলে সকল পোলার অণু না। কার্বন মনোক্সাইড পোলার অণু হাইড্রোজেন বন্ধন হয় না। নাইট্রোজেন মনোক্সাইড পোলার অণু হাইড্রোজেন বন্ধন হয় না এখানে, কারণ হাইড্রোজেন প্রান্তই নেই। আর মনে করো এই সেপের মধ্যে হাইড্রোজেন বন্ধন, এটা তড়িৎ ঋণাত্মকতা বেশি না, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, এটা বেশি সবল এইখানকার তুলনায়। দেখো এটা বোঝো কিনা, নতুন জিনিস শেখো। অর্থ, মেটা আর এটা প্যারা, তাহলে এই যৌগটার নাম কি? অর্থ, মেটা, প্যারা। তাহলে এখানে একটা NO2 থাকলো, এটার নাম কি? অর্থ নাইট্রো ফেনল। এটা কি হবে? প্যারা নাইট্রোফেনল। অর্থ নাইট্রোফেনল, এটা প্যারা নাইট্রোফেনল। দেখো এর পোলার ওইস এখানে আর এর নিচের দিকে, এটা কাছাকাছি। এই কাছাকাছি হলে NO2, NO এটা পোলার অংশ, আংশিক নেগেটিভ অক্সিজেন, পাশে OH মূলকের হাইড্রোজেন পজিটিভ, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়েছে। তাহলে একটা অণুর দুটো অংশের মাঝে, নিজেরই দুটো অংশের মাঝে হাইড্রোজেন বন্ধন হয়েছে, একটা অংশে একটা অংশ। এই অণুটি এই অণুর সাথে কোনো লিংক নেই কিন্তু। অর্থ নাইট্রোফেনল এক অণুর সাথে এই এক অণুর কোনো লিংক নেই, এর এই অণুটির নিজেরই দুটি অংশের মাঝে হাইড্রোজেন বন্ধন হয়েছে, এটাকে বলে অন্ত আণবিক। কিন্তু খেয়াল করো, যদি প্যারা নাইট্রোফেনল হতো,
দেখো এটা এক অণুর সাথে এক অণুর, এক অণুর সাথে আর এক অণুর, এক অণুর সাথে এক অণুর লিংক আছে, এটা হলো আন্ত আণবিক হাইড্রোজেন। তাহলে এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকলে গলনাঙ্ক স্থিরাঙ্ক বেশি হবে, কারণ এক অণুর সাথে এক অণুর লিংক আছে। এই হাইড্রোজেন বন্ধন ভাঙলে তারপরে সে দূরে সরে যাবে, কিন্তু এর এক অণুর সাথে এক অণুর কোনো লিংক নেই, নিজের হাত নিজেই ধরে বসে আছে, ধাক্কা দিলেই কিন্তু পড়ে যাবে। কিন্তু দুই পাশে যদি লিংক থাকে, এই যে এক অণুর সাথে এ পাশে লিংক আর এক অণুর সাথে এ পাশে লিংক, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হলে তার গলনাঙ্ক স্থিরাঙ্ক বেশি হবে। প্রথমে হাইড্রোজেন বন্ধন ভাঙতে হবে, তারপরে আন্তঃআণবিক যে আকর্ষণ বল আছে, দুর্বল ভ্যান ডর ওয়ালস আকর্ষণ বল, সেটাকে ওভারটেক করতে হবে। আর এখানে শুধুমাত্র এক অণুর সাথে আরেক অণুর দুর্বল ভ্যান ডর ওয়ালস আকর্ষণ বল আছে, এই অণুর সাথে এই অণুর কোনো হাইড্রোজেন বন্ধন নেই বা কোনো লিংক নেই, সেখানে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আর এই প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। তাহলে হাইড্রোজেন বন্ধন কাকে বলে, হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠিত হয়, সবগুলো কিন্তু হয়ে গেল। এবার আসো কোন টপিক গুলো পড়া হলো, কোন টপিক গুলো পড়া হলো ভালো করে পড়তে হবে, কিন্তু কালকে আবার ক্লাস আছে, যেহেতু কালকে কি বার